যারা পালায় গেছে সরকার, যে সরকারটা মুক্তিযোদ্ধার চেতনায় যে সরকারটা ছিল, সেই মুক্তিযোদ্ধার চেতনা সহ সব ফালাই গেলেন গিয়ে আপনি কারে কি বলে গেছেন? জাতীয় সরকার মানে কিন্তু সব দল থেকে নিয়ে। তাহলে জাতীয় সরকার গঠন করা আর পিআর পদ্ধতিটা মোটামুটি কিন্তু সাংঘর্ষিক হয় না। প্রথম কথা হলো, আপনার নির্বাচন করতে হলে আপনার একটা সংবিধান লাগবে। আচ্ছা, বাংলাদেশের বর্তমান সংবিধান যেটা আছে সেটা কি আদৌ আছে কিনা? কারণ আপনি যেহেতু সংস্কার নিয়ে আলাপ করতেছেন, সাংবিধানিক সংস্কারই তো হবে সেটা। জি। তো আপনি যখন সংস্কার নিয়ে আলাপ করতেছেন দফায় দফায়, তার মানে আপনার এই সংবিধানটা কেউ মানতেছেন না। যদি মানেন, আমি আলোচনায় যাব কেন? আমি ওই সংবিধানই করব। আর যেহেতু আমি যাচ্ছি, তাহলে সংবিধানের একটা পরিবর্তিত রূপ আসতে হবে। তার আগে যদি আমি একটা কথা বলি, বাংলাদেশ সংবিধান প্রত্যাখ্যান করে গেছে, কারণ আপনি সংবিধানটাকে ডাস্টবিনে ছুঁড়ে মাইরা প্লেনে চড়ে পালায় গেছেন। কোনো সংবিধান কি কোনো রাষ্ট্রের ক্ষমতা, মানে সরকার প্রধানের অধিকার দিচ্ছে বাংলাদেশের যে আপনি দায়িত্ব ফালাই থেকে যাবেন? আপনাকে দায়িত্ব বুঝাই দিতে হবে, হ্যান্ডিং ওভার, টেকিং ওভার। কিন্তু যারা পালায় গেছে সরকার, যে সরকারটা মুক্তিযোদ্ধার চেতনায় যে সরকারটা ছিল, সেই মুক্তিযোদ্ধার চেতনা সহ সব ফালাই গেলেন গিয়ে আপনি কারে কি বলে গেছেন? আপনি কারে দায়িত্ব দিয়ে গেছেন? কাকে? আপনি তো সংবিধান ওইখানে, আপনার সংবিধান তো নাই। আপনার সংবিধান তো আস্থা করে নিক্ষেপ করছেন, কাজেই সংবিধান সংশোধিত হইতে হবে। পরবর্তীতে শপথটা কোন পদ্ধতিতে? সেটা ভিন্ন কথা। কারণ আমি যে সিচুয়েশনে আসছি, আমাকে সংবিধান কি বলছে? সংবিধানের 106 মোতাবেক আমাকে দায়িত্ব দিছে সুপ্রিম কোর্ট, তখন আমাকে রাষ্ট্রপতি ওথ দিছে, বাস শেষ। আপনি যদি এখন ওই সংবিধানে থাকেন, যদি অন্য, আমি এই সংবিধান ইউনূস সরকারের আমার কাছে ফ্যাক্টরি না, বিকজ অন্তর্বর্তীকালীন সরকার, উনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আনলিমিটেড। কেন জানেন? আউটগোয়িং সরকার যিনি চলে গেছেন আর নতুন একটা আসবেন, এর মাঝখানের সময়টা, এই মাঝখানের সময় যতখানি। এখন আসেন আপনি আরপি সিস্টেমে সহজে, মানে এটা যদি 5 বছর 10 বছর হয়, ইট ডিপেন্ডস। এটার তো দায়িত্ব রাজনৈতিক দলের, কত তাড়াতাড়ি ইউনূস সাহেবের কাছ থেকে নির্বাচন নিয়ে নিবে, কত তাড়াতাড়ি নিতে পারে। ভেরি সিম্পল। ইউনূস সাহেবের কাছে যদি আপনার নির্বাচন না নিতে পারি, তাহলে কি হবে? এবং ইউনূস সাহেব যদি ভালো নির্বাচন যদি ব্যর্থ হন, নাম্বার 1, উনি নুরুল হুদা মার্কা নির্বাচন দিবেন না, ওনার এত ঠেকা নাই। ওনার ঠেকা নাই তো এটা, বিকজ উনি তো ওনার গুডউইল নষ্ট করবেন না। উনি রকিবউদ্দিন মার্কা নির্বাচন দিবেন না, হাবিবুল্লাহ মার্কা নির্বাচন দিবেন না। সুন্দর ভালো একটা নির্বাচন যদি দিতে হয়, তাহলে যেই প্রক্রিয়াগুলো চলমান, এর একটা সমাপ্ত হতে হবে, সমাপ্তি আসতে হবে, একটা জায়গায় আসতে হবে, আইসে নির্বাচন দিবে। এখন আসেন নির্বাচনের, মানে নতুন বন্দোবস্ত আসলে নির্বাচন কমিশনের ভূমিকাটা কতটুকু থাকবে আপনার কাছে কি মনে হয়? মানে এখনো তো সরাসরি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ব্যাপার না। নির্বাচন কমিশন তো একটা অথরিটি হইছে, বাট তার সাথে সে তো ইনভাইট করতেছে দলের মতে সবাইকে, তারা এসে আলোচনা সাপেক্ষে এটা হইতো। সেই নির্বাচন কমিশনও তো এখন প্রশ্নবিদ্ধ হয়ে আছে, বিভিন্ন দল তাদেরকে নিয়ে অভিযোগ তুলছে। হ্যাঁ, তার সবকিছু ঠিক করতে হবে তো। আর যদি ঠিক না করেন, তাহলে আপনি ওই পদ্ধতিতে যাবেন। আর সেই পদ্ধতিতে জানি, তাহলে এতদিন সময় নষ্ট হইলো কেন? দ্বিতীয় কথায় আসেন, বিএনপির তরফ থেকে কিন্তু একটা বলা হয়েছে যে আমরা নির্বাচিত হইলেও একটা জাতীয় সরকার গঠন করব বলছে। জাতীয় সরকার মানে কিন্তু সব দল থেকে নিয়ে। তাহলে জাতীয় সরকার গঠন করা আর পিআর পদ্ধতিটা মোটামুটি কিন্তু সাংঘর্ষিক হয় না। আমি বুঝাইতে পারছি? কারণ আপনি তো জাতীয় সরকার বানাইলে বিভিন্ন দল থেকে নেবেন, সেই জামাত ধরেন, অন্যান্য ছোট ছোট দল ধরেন, সব থেকে যদি নিয়ে একটা দল বানান, মানে একটা সরকার বানান, জাতীয় সরকার। আর আপনি আর পিআর পদ্ধতিতে কিন্তু সব দলের প্রতিনিধি, কিন্তু সংসদে যদি স্ট্রং বিরোধী দল না থাকে, সেক্ষেত্রে আসলে সরকার কতটা, আমি সেটাই বলছি। যদি আপনি পিআর পদ্ধতিতে যান, এটা ডিটেলস বলার টাইম নেই। পিআর পদ্ধতিতে গেলে তো আপনি কত শতাংশ ভোট পাইলেন, তার ভিত্তিতে সংসদ থেকে অত শতাংশ আসন পাবেন। এখন পিআর পদ্ধতির সুফলও আছে, কুফলও আছে। সুফলটা কি? এই নির্বাচনে সংসদে একটা শক্তিশালী বিরোধী দল হবে, কারণ আমি যদি ভোটের ভিত্তিতে কোটা পাই, মানে আমি আসন পাই, তাহলে একটা বড় আসন পাবে সংখ্যা বিভিন্ন দল মিলে, তাহলে একটা বিরোধী দল ভালো হতে পারে। এটা গেল একটা দিক। দ্বিতীয় হইল, এই পদ্ধতিতে বিভিন্ন দলের যে দাবি দেওয়া থাকে, যারা সংসদে যেতে পারে না, এর বাদে যে দলের দাবি দেওয়াগুলো থাকে, সেই দাবি দেওয়াগুলো সংসদে উত্থাপিত হওয়ার একটা সুযোগ থাকে, কারণ সব দলের প্রতিনিধি যদি ওখানে থাকে। 3 নম্বর যদি আসেন, পিআর পদ্ধতিতে কিন্তু কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না, ভোট দেওয়া হবে দলকে, ভোট দেওয়া হবে দলকে। এবং এই ব্যক্তির বেলায় আপনি যদি পার্লামেন্টে আইন প্রণয়ন করাটাই সংসদ সদস্যের একমাত্র কাজ থাকে, সংসদ মানে আইন প্রণয়ন করা, বাজেট প্রণয়ন করা, দেশের পলিসি মেকিং, এইসব কাজগুলো যদি তার শুধু থাকে,
তাহলে কোয়ালিটির লোকজনকে তালিকাভুক্ত করে আপনার তাদেরকে সংসদ সদস্য হিসেবে প্রত্যেকটা দল নিবে। কিন্তু উন্নয়নমূলক কাজ যেখানে টাকা পয়সার খেলা, এক ব্রিজ বানায় 3 ব্রিজের টাকা মারার ব্যাপার থাকে, এইরকম যে জায়গাগুলা, এই উন্নয়নমূলক কাজ যেখানে টাকা ব্যয় করে উন্নয়ন করা, সেখানে সংসদ সদস্য যাইতে পারবে না। এটা কোনো দেশের বিধান নাই। সংসদ সদস্যের কাজ হইল পলিসি মেকিং, আইন প্রণয়ন। এই একটা জায়গায় যদি আপনি থাকতে পারেন তাহলে ব্ল্যাক মানির খেলা হবে না। কারণ যে লোক 25 কোটি টাকা দিয়ে সদস্য পদটা কেনে, এমপির পদটা কেনে, সে চিন্তা করে 5 বছর থাকলে আমি উন্নয়নমূলক কাজ করে ওখান থেকে 200 কোটি টাকা নিব। সুতরাং উন্নয়নমূলক কাজের সাথে এমপিদেরকে সম্পৃক্ত করা যাবে না। যদি তাই সিদ্ধান্ত নেওয়া যায়, তাইলে আপনি এমপি পদের জন্য প্রার্থী পাওয়া কঠিন হবে বাংলাদেশে।